আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। বৈঠকে জানানো হয়েছে মুজিব বর্ষের খরচ 1200 কোটির বেশি। চলতি অর্থ বছরের জন্য ওই খাতের বরাদ্দ বাতিল করা হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠক। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংশোধিত আইনটির বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। অনেক সময় দেখা যায় যে কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিংয়ের, তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ব্যয় 1261 কোটি টাকা সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হয়ে 2024-25 অর্থবছর হতে এই সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে অন্যান্য আইনে বহাল থাকবে বলে জানান তিনি। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান আইন উপদেষ্টা। তিতুমির কলেজের আন্দোলন এবং ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে শিক্ষার্থীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও জানাচ্ছেন এস.এম. আরিফ। এটা আমরা একটু অ্যামেন্ডমেন্ট করেছি। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছিলাম, আইনের অ্যামেন্ডমেন্ট, সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। তিনি জানান, বিচার কাজ যেন আন্তর্জাতিক মানের হয়, সেজন্য দেশি বিদেশি আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটা ডেফিনেশন, জেনোসাইডের ডেফিনেশন, এটা আমরা রোম স্ট্যাটিউট অবলম্বনে করেছি। যে রোম স্ট্যাটিউটে বাংলাদেশ পক্ষরাষ্ট্র হয়েছে সেটা অবলম্বনে করেছি। একদম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে আমরা ডিফাইন করেছি। তারপরে হচ্ছে এই আইনে আপনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে এই আইনে যারা অভিযুক্ত পক্ষ আছে তাদেরকে প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে। এ সময় তিতুমির কলেজের ছাত্র আন্দোলন এবং ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয় নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিভাবে ট্রেনে ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে, এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে, উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগোন। মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ভিসা সংকট রয়েছে বিষয়টি স্বীকার করে আইন উপদেষ্টা বলেন, সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার।
মধ্যপ্রাচ্যের অনেক দেশেও পাসপোর্টের জন্য অনেক ঝামেলা হচ্ছে, অনেক প্রবাসীরা আমাকে অনেক মেসেজ লিখেন। SM আরিফ, মাই টিভি, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক প্রধানমন্ত্রী। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 2018 সালের পর অর্থাৎ 6 বছর পর বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে তিনি 2018 সালে 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এর আগে গত মঙ্গলবার রাতে সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ, তবে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে সমমনা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে 31 দফা বাস্তবায়ন করা হবে। রাজধানীর বাইরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানগুলো ঘুরে রিপোর্ট করছেন ইউসুফ আলী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেনীর বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণের আয়োজন করে বিএনপি। এলাকার মানুষদেরকে খাদ্য সামগ্রী শুরু করে ঘরের টিন থেকে শুরু করে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে হয়েছে। কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কুড়িগ্রামের উলিপুরে বিএনপি আয়োজিত জনসভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 31 দফার মাধ্যমে নির্মিত হবে আগামীর বাংলাদেশ। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখবো, হলে ভালো, কিন্তু আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আগামী দিনে নির্বাচনের পরে জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার 31 দফা সংস্কার বাস্তবায়ন করবে। ইউসুফ আলী, মাই টিভি, নিউজ ডেস্ক। বিএনপির মতো জামায়াত ইসলামীও চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন শফিকুর রহমান। বলেন, ঐক্যবদ্ধ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। 24-এর অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি চান তিনি। বলেন, 71-এ জামায়াত ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাওয়া হবে। আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যি যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। বিএনপিকে কোর্ট করে বলেছেন যে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা তো ক্লিয়ার। আমরাও দাবি করি নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আওয়ামী লীগ যে নিজেরাই 2বার নিষিদ্ধ করেছে। একবার বাকশাল কায়েম করার সময় সকল দল নিষিদ্ধ করছে, সাথে আওয়ামী লীগও নিষিদ্ধ, শেষ নাই, আমরাও নাই। দ্বিতীয়বার নিষিদ্ধ করলো তারা তাদের কার্যকলাপের মাধ্যমে, আমাদেরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায়। সাবেক আইজিপি মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 জনকে জুলাই আগস্ট গণহত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে 8 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আনুষ্ঠানিকভাবে 8 কর্মকর্তাকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়। আবু সাইদ অপু রিপোর্ট। জুলাই আগস্টের গণ আন্দোলন ও গণহত্যা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকে কাঁপিয়ে দেয় পুলিশের নির্মম বর্বরতা। আর এর মধ্যে জড়িত পুলিশের শীর্ষ 17 কর্মকর্তার বিরুদ্ধে গেল 27 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় সকালে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়
8 পুলিশ কর্মকর্তাকে। একে একে ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, এনটিসির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান, পুলিশের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা ও আব্দুল্লাহিল কাফি। বেলা 11:20 শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। রাষ্ট্রপক্ষে আসামিদের অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরাও। তবে উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জুলাই আগস্ট গণহত্যা মামলা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলা তদন্ত শেষ করার সময় বেঁধে দেন আদালত। হাজির করা অভিযুক্তদের অপরাধ সম্পর্কে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। কথা ছিল পুলিশই জনতা আর জনতাই পুলিশ। আর তাই তো জুলাই আগস্টে গণহত্যার কারণে এই পিজন ভ্যানে করেই 8 পুলিশ কর্মকর্তাকে বিচারের জন্য নিয়ে আসা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু প্রশ্ন হলো, যার মদদে এই গণহত্যা সংঘটিত হয়েছে তাকে কি এই পিজন ভ্যানে করে এনে বিচার করা সম্ভব? সেই প্রশ্ন এখন পুরো দেশবাসীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আবু সেতপু, মাই টিভি, ঢাকা। রাজধানী উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিন এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের 3 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর উত্তরা পূর্ব ও পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান সহ মোট 8 জনকে। সকালে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এরপর আনিসুল হকের 10 দিন এবং ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের 5 দিন ও জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ মুরাদ ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকাল 11:30টায় চিকিৎসার উদ্দেশ্যে তিনি বিমান বাংলাদেশের ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। রোবোটিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশনের জন্য মোহাম্মদ মুরাদ ইসলামকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। শ্বাস প্রশ্বাসের জন্য সামনের দিকে আমরা ওটা ট্রাকিওস্টমি বলি, ওভাবে একটা রাস্তা করে দেওয়া আছে। এটা থাকলেও কথা বলতে পারে না, তবে সে আকার অ্যাঙ্গেলে যোগাযোগ করতে পারে মিনিমাম একটা লেভেল। আমরা মেইনলি তাকে পাঠাচ্ছি তার ফিজিওথেরাপির জন্য। আমাদের যে দেশে যে মানে ফিজিওথেরাপি আছে তার চেয়ে বেশি মডার্ন, যেটাকে আমরা রোবোটিক থেরাপি বলি, সেটার জন্য আমরা পাঠাচ্ছি। আপনি হয়তো জানেন যে এর আগে আমরা আরও 5 জনকে পাঠিয়েছি। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি নতুন কমিশনার পদে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী নিয়োগ পেয়েছেন। বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক 2টি প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। পুলিশের বিশেষ শাখা এসবি প্রধান সহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজু অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। 2015 সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন বাহারুল আলম। 2 দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা 2020 সালে অবসরে যান।
ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী সায়েন্স ল্যাব এলাকা। বুধবার বিকেল 3:15টার দিকে সংঘর্ষ শুরু হয়। বিকেল 5:30টার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে ধাওয়া দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। পরিস্থিতি থমথমে রয়েছে। দুই কলেজের অধ্যক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী মিলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা রয়েছে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানী নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও ঘটল সংঘর্ষের ঘটনা। দুপুর থেকে দফায় দফায় এই সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এর ফলে এসব এলাকায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এ ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলে সন্ধ্যায় ছাত্রদের সাথে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার সূত্রপাত প্রথমে বাসে ওঠা, পরবর্তীতে বাস ভাঙচুর কেন্দ্রকে বলা হলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান তারা পূর্বের আক্রোশের শিকার। আমাদের বাস ওখান থেকে যাচ্ছিল, হঠাৎ করে ওরা হামলা করছে। এখন কি কোন প্রেক্ষিতে করছে সেটা তাদের হচ্ছে আমাদের ক্যাম্পাসের প্রতি একটা ক্ষোভ। এই জন্য আমাদের বাস তাদের রাস্তায় দেখছে, ওরা হামলা করে দিচ্ছে। বাসে ভাই 20-30 জন আহত হয়েছে ভাই। ওইখানে থাকা অবস্থায় আমাদের ভাই ব্রাদার যারা ছিল তাদেরকে আহত করে মাথা ফাটিয়ে দেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, মূলত তাদের কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নস্যাৎ করতেই এমন অপ্রীতিকর ঘটনা হয়েছে। আজকে ঢাকা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের উপর হামলা হবে কেন হবে? এর প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই আমরা। 52 জনকে রেড কিচেন সেবা দিয়েছে, হাসপাতালে কজনকে সোয়েটার হিসাব নাই। আমরাও শান্ত হয়ে ক্যাম্পাসের দিকে আসবো, সে সময় পুলিশ সেনাবাহিনী আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করতেছে। পরিস্থিতি শান্ত রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তৎপর। তারা জানান দুই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের সহায়তায় এটি সমাধান করা সম্ভব। সেনাবাহিনী আর স্টুডেন্ট তো উই ওয়ার্ক টুগেদার। এখানে মানে ঝামেলা হওয়ার বা ওই রকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে। বিষয়টা সেরকম কখনোই ছিল না। দুই কলেজের প্রধানের সাথে কথা বলে এটার একটা যাতে কিভাবে এটা সবচেয়ে বেফিটিং ওয়েতে সলিউশন করা যায় সেটা চেষ্টা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নজমুল হাসান। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা নিরসনে রাস্তার সক্ষমতা বিবেচনায় অটোরিকশা বন্ধ অত্যাবশ্যকীয় হলেও ধরা বাঁধা সময়ে তা বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত রিকশা বন্ধের উদ্যোগ নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা চালকরা। নুসরাত শারমিনের রিপোর্ট। আমি এই এক রিক্সা চালাই 4-5 জন আমি চালাই, বাচ্চার লেখাপড়াও করাই। তা আমরা যদি না খেয়ে থাকি তাহলে আমরা তো সেই রকম ভাবে আন্দোলন করবো, হয় বাঁচবো নাহলে মরবো। এমন আক্ষেপ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা এক রিকশা চালকের। জানান বিকল্প কর্মসংস্থান তৈরি না করলে কোনোভাবেই মানবেন না হাইকোর্টের নির্দেশনা। 3 দিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা একেবারেই বন্ধ করে দেয়া হলে সরকারকে তার আগে অবশ্যই সকল চালককে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বলে জানান বিক্ষুব্ধ চালকরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। বৃদ্ধ লোকেরা কি করে খাবো? যুবক যে ছেলেগুলা রিকশা চালাচ্ছে ওরা তাও পা রিকশা চালিয়ে খেতে পারবে, আর আমরা তো পা রিকশা চালাতে পারবো না। আমাকে তো চলার মতো একটা তো ব্যবস্থা লাগবে। এখন আমরা কি করব সেটা তো সরকার জানে, ঠিক আছে? কারণ আমরা তো চলতে হবে, আমাদের তো বউবিটি আছে, আমরা তো সংসার চালাতে হবে, আমাদের একটা চাকরি বাকরি দিতে হবে যদি অটো বন্ধ করে দেয়। বিগত 3 মাসে 1,33,000 ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তা নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে বলে জানান ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান। সেই সাথে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা 22 সেপ্টেম্বর থেকে এটা কাজ শুরু করছি। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের কাজটা আরো হয়তো আমরা একটু কঠোর হব। আমি কাজ করছি, বাকিটা হলো সবার সর্বাত্মক সহযোগিতা লাগবে। আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্য নিয়ে আমরা এই কাজটা করছি। প্রত্যেকটা পয়েন্টে আমাদের প্রতিদিন কমপক্ষে 83 সর্বোচ্চ 110টা পয়েন্টে আমাদের এই অভিযানটা চলে। হাইকোর্ট নির্দেশনা দিয়ে 3 দিন পরে আমরা চেষ্টা করব, 3 দিন না পারলে 1 দিনের মধ্যে এটা কন্ট্রোল করব। তবে পরিবহন বিশেষজ্ঞ বলছেন দুর্ঘটনা নিরসনে রাস্তার সক্ষমতা বিবেচনায় অটোরিকশা বন্ধ করা অত্যাবশ্যকীয় হলেও ধরাবাঁধা সময়ে তা বাস্তবায়ন সম্ভব নয়। পর্যায়ক্রমে এদের অপসারণের পরামর্শ তার। এই ব্যাটারি চালিত রিক্সা এটা কিন্তু রাতারাতি যে ওহিনাজিলের মতন সড়কে নেমেছে তা না। 2003-04 পর থেকেই কিন্তু এই ধরনের অবৈধ আমি বলবো যানবাহন যাদের রুট পারমিট নাই, চালকের প্রশিক্ষণ নাই, চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তারা কিন্তু সড়কে বাড়ছিল। তখনই আসলে আমাদের টেক কেয়ার করা উচিত ছিল, কিন্তু আমরা তখন যত্নবান হইনি। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আমাদের কিন্তু কৌশলী হতে হবে।
যে সংখ্যা এখন দাঁড়িয়ে আছে চাইলেই কিন্তু আমরা রাতারাতি এটাকে কমাতে পারবো না। এটা অনেকটা আমি বলবো রিভার্স গিয়ারে আমাদের ধীরে ধীরে সংখ্যাটাকে কমিয়ে আনতে হবে। হাইকোর্টের নির্দেশনাকে অমান্য করে ঢাকার প্রায় প্রতিটি রাস্তায় বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। হরহামেশাই ঘটাচ্ছে নানা ধরনের দুর্ঘটনা। 3 দিনের মধ্যে অটোরিকশা বন্ধের নির্দেশনা ফলপ্রসূ করতে 11টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন এটি এখন সময়ের দাবি হলেও 3 দিনের মধ্যে নির্মূল করা একেবারেই অসম্ভব। প্রয়োজন সঠিক পরিকল্পনার সাথে তার বাস্তবায়ন। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে সেসব গণমাধ্যম চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে, কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমে গত 16 বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তা দেখতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রতিটি প্রেস কনফারেন্সকে প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল সেটা ধরে ধরে পদক্ষেপ নেবে সরকার। ফ্যাসিবাদী রেজিম হলো, এইটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয়। এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক। এইটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব যে জার্নালিজমগুলো আসলে কি হয়েছে। আমাদের এইটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি আমরা একটা ভালো শ্বেতপত্র তৈরি করতে পারবো। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। সকাল 11:30টার দিকে টিএসসি থেকে ফ্যাসিবাদের কফিন মিছিল শীর্ষক ব্যানারে এই মিছিল শুরু হয়। মিছিলটি পরে রোকেয়া হলের সামনে দিয়ে কলাভবন প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে এসে শেষ হয়। এ সময় উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া জনসম্মুখে আনার দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে 7 কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বাস্তব রূপ দেওয়া যাবে কি না সে বিষয়ে কাঠামোগত দিক পরিদর্শন করতে সকালে ঢাকা কলেজে যান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, অধিভুক্ত থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া যায় সেজন্য কমিটি করা হয়েছে। সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানে কি নাম হবে সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করব, তাদেরকে অনুরোধ করব যে এই অন্তর্বর্তীকালীন সময়ে তোমাদের যে অসুবিধাগুলো সেগুলো যেন দূর করার জন্য তারা সচেষ্ট হয়। গণহত্যায় জড়িতদের বিচারে গণতদন্ত কমিশন গঠন ও জুলাই আগস্ট আন্দোলনে আহতদের যথাযথ চিকিৎসা প্রদানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি সংগঠনের নেতারা। রাজধানী সেগুনবাগিচায় যুব বিক্ষোভ সমাবেশে তারা এই আহ্বান জানান। যেসব রাজনৈতিক দল হাসিনা সরকারকে সহযোগিতা করবে দেশের মানুষ তাদের মেনে নেবে না বলেও জানান তারা। আমাদের পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ। সারা দেশের ডিলারদের নিয়ে ডিলার সম্মেলন করেছে নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কক্সবাজারের একটি হোটেলে ডিলার সম্মেলনে সভাপতিত্ব করেন নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মরহুম নাসির উদ্দিন বিশ্বাসের কন্যা ও ব্যবস্থাপনা পরিচালক নাসিমা বিশ্বাস। ডিলার কনফারেন্সে উপস্থিত ছিলেন নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোস্তাফিজুর রহমান, কর্পোরেট বিভাগের জেনারেল ম্যানেজার শামসুল ইসলাম শামীম, অ্যাকাউন্টস বিভাগের জেনারেল ম্যানেজার প্রণব কুমার দাস সহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ। 2 দিনব্যাপী ডিলার কনফারেন্সে সারা দেশ থেকে 400 ডিলার উপস্থিত ছিলেন। পরে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মধ্য দিয়ে শেষ হয় 2 ব্যাপী ডিলার কনফারেন্স। জানাবো প্রবাসের খবর।
মালয়েশিয়ায় প্রবাসীদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দিয়েছে নিরাপত্তারক্ষীরা। মালয়েশিয়া থেকে প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুরে পাসপোর্ট আবেদন জমা দিতে এসে নিরাপত্তা প্রহরীর দ্বারা সেবাপ্রার্থী প্রবাসীদের জামার কলার চেপে ধরে মারধর করা হয়। এই ঘটনায় বাংলাদেশ হাই কমিশনের গোচরীভূত হওয়ায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। একই সঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। কুয়েতে ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের আনাস মাহমুদ। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, ৮ থেকে ১২ বছর বয়সীদের বিভাগে সেরা হাফেজ হয়েছেন মাহফুজ। এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান কারি আবু জর গিফারি। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এ গৌরব বয়ে এনেছেন তারা। মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার ১৪ নভেম্বর কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় ৩টি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা। শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ PHP কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন। ফ্রান্সে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী লা কোনার্ভের বিডি কমিউনিটি হলে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বন্ধন পরিবার। আয়োজনকে কেন্দ্র করে বসেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। বিভিন্ন স্টলে ছিল দেশীয় ভাপা, দুধ চিতই, পুলি চিতই, পাটিসাপটা সহ হরেক রকমের মুখরোচক দেশীয় পিঠার সমাহার। বন্ধন পরিবার ফ্রান্সের সভাপতি শিউলি গিয়াসের স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী মিষ্টি বিশ্বাস, নিশিতা বড়ুয়া ও সোমা দাস সঙ্গীত পরিবেশন করেন। প্রবাস জীবনের নানা ব্যস্ততা ও শত প্রতিকূল পরিবেশের মাঝেও এই ধরনের অনুষ্ঠান উপভোগ করতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন প্রবাসীরা।